এই জিনিসগুলা তৈরি করা হচ্ছে। এবং এই শিল্পকর্মগুলো বা লোকশিল্পের অবস্থান কিন্তু অনেক বিস্তারিত ভাবে অবস্থান করে আছে আমাদের সমাজ জীবনে। ঠিক আছে, কখনো কখনো শুধুমাত্র অবসর সময়ে মনের তাগিদেই এই সকল লোকশিল্প তৈরি করা হয়। আবার কেউ কেউ এগুলা তৈরি করে জীবিকা নির্বাহ করে। যেমন আমাদের রাজশাহীতে আহ মৃৎশিল্পের কাজ অনেক শিল্পী করেন। তার মধ্যে সুশান্ত পাল অন্যতম। তিনি এই মৃৎশিল্পের শখের হাড়ি আপনারা সবাই জানবেন যে রাজশাহীতে শখের হাড়ি তিনি তৈরি করেছেন এবং তিনি দেশব্যাপী এটাকে প্রচার এবং প্রসার ঘটিয়েছেন এবং জাপান সহ আরো বেশ কয়েকটা দেশে তিনি পুরস্কৃত হয়েছেন। তো যদি খুব সামান্য, সবসময় আমরা যে ভাবি যে আমরা শিক্ষাগত যোগ্যতা দিয়ে বা প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আমাদের নিজেদেরকে ভালো জায়গায় বা উন্নত দেশে রিপ্রেজেন্ট করবো, বিষয়টা কিন্তু তা না। অনেক সময় আপনার শিক্ষাগত যোগ্যতা নাও থাকতে পারে। আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থেকেও কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এবং আপনার প্রতিভা যদি আপনি বিকশিত করতে পারেন সঠিকভাবে, তাহলে সেটা যে কোনো ক্ষুদ্র এলাকা বা ক্ষুদ্র গ্রাম যেটাই বলেন না কেন সেখান থেকেও কিন্তু প্রচলিত হতে পারে। তো সেই ক্ষেত্রে বলবো যে রাজশাহী থেকে অনেক দূরে বাগধানী নামক এক জায়গার উলাপুর নামের এক ছোট্ট গ্রামে কিন্তু এই সুশান্ত পালের অবস্থান ছিল। এবং তারা কিন্তু হচ্ছে ভারতের ভারত থেকে আসছে এবং ভারত থেকে এসে কিন্তু এখানে অবস্থান করে কিন্তু তার প্রতিভাটাকে সে ঠিকই বিকশিত করেছে। তার ভাষ্য মতে তার বংশ পরম্পরা থেকে তার পূর্বপুরুষরা এই শিল্পকর্মের সাথে জড়িত ছিল এবং পরবর্তীতে তিনি এখনো এই কাজগুলো করেন এবং তার ছেলে নাতি নাতনি, তার সহধর্মিণী, তার ছেলের ওয়াইফ সবাই এই কাজগুলোর সাথে জড়িত আছে। তো এই হচ্ছে মূলত আমাদের লোকশিল্প এবং উদাহরণস্বরূপ একজন শিল্পীর কথা বললাম। লোকশিল্পী বলেন। কেউ কোনো কোশ্চিন করেছেন? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা আসি লোক সংস্কৃতি কি। এখন লোক সংস্কৃতিটার ক্ষেত্রে এখন দেখতে হবে যে আসলে বিভিন্ন এই শব্দগুলো আসলে আমরা কোথায় থেকে পাচ্ছি, কোথায় থেকে আসলো, ঠিক আছে, সেই শব্দটার বিষয় আসছে। তো এখন বিষয় হচ্ছে যে এখানে বলা আছে সেই অনুযায়ী বলতেছি, সেটা হচ্ছে যে 1846 সালে 11ই মে, 11 11 মে আছে, আবার পাশাপাশি আগস্ট আছে, 1 মে হবে, লন্ডন থেকে প্রকাশিত পত্রিকায় কংগ্রেস মেটন ছদ্মনামে প্রেরিত এক চিঠিতে এই শব্দটি প্রথম ব্যবহার করেন একজন লোকবিদ, প্রখ্যাত লোকবিদ উইলিয়াম থমস। লোকবিদ তাদেরকে বলা হয় যারা বিভিন্ন লোক সংস্কৃতি ও শিল্প এই সকল বিষয় নিয়ে আলোচনা করেন বা এই সকল বিষয় নিয়ে গবেষণা করেন, ঠিক আছে, এবং সমাজে তুলে ধরেন বিভিন্ন লোক সংস্কৃতি লোকশিল্প এই বিষয়গুলো তাদের। তো ফলক শব্দের অর্থ হচ্ছে বাংলার লোক অর্থ গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে, ঠিক আছে। ফলক শব্দের অর্থ বাংলার অর্থ হচ্ছে বাংলার লোক অর্থে গৃহীত করা হয়েছে। সুইজারল্যান্ডের জার্মানি ভাষায় ফলককে বলা হয়, সুইজারল্যান্ডের জার্মানি ভাষায় ফলক বলা হয় এটা, বা ফলক, যার অর্থ হচ্ছে সাধারণ গ্রাম্য সমাজ। তো উক্ত আলোচনা সাপেক্ষে ফলক শব্দটি একটি জনগোষ্ঠী হিসেবে ব্যবহার করে অধিক সমীচীন। আর এই জনগোষ্ঠী প্রাচীন ঐতিহ্য ভিত্তিক সমাজের বাসিন্দা। তো লর শব্দটি ইংরেজি লার শব্দজাত এবং 1300 ইংরেজি ভাষায় লর শব্দটি সর্বপ্রথম লার্নিং টিচিং অর্থে ব্যবহার করা হয়। এর ব্যাপক অর্থ হচ্ছে সঞ্চিত জ্ঞান বা প্রজ্ঞা। তো লোক সংস্কৃতির এখানে কোন শব্দ থেকে কোন ভাষা থেকে এসেছে এই বিষয়গুলা থেকে আহ, অবশ্যই ইনফরমেশন জানা উচিত বা জানার জন্য পড়া উচিত কোন শব্দ থেকে বা কোন শব্দ যাচ্ছে সেটা। কিন্তু তার সাথে সাথে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লোক সংস্কৃতিটা আসলে কি। লোক সংস্কৃতি হচ্ছে ধর্ম নিরপেক্ষ একটি জাতির ঐতিহ্য। তো লোক সংস্কৃতি একটি জাতির শেকড় এবং তাদের পরিচয় প্রস্ফুটিত হয় এই সংস্কৃতির মাধ্যমে।
আর লোক সংস্কৃতির জাতিগত বা জাতির জন্মগত হচ্ছে চেতনা। অতএব আমরা অনায়াসে বলতে পারি যে লোক বলতে এখানে আমরা একক কোনো লোক বা একক কোনো লোক সমাজকে বোঝাই। আর সংস্কৃতি বলতে সাধারণ মানুষের চিত্ত বিনোদন সম্মিলিত যোগফলকে বোঝানো হয়। ঠিক আছে। এখন আহ, আসলে আমাদের সমাজে যে ধরনের রীতিনীতি আচার ব্যবহার বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করা হচ্ছে সেগুলোর মূলত লোক সংস্কৃতি। তো এখানে বলছে যে ঐতিহ্যগত চেতনা, অর্থাৎ আমাদের বংশ পরম্পরা ক্রমে বা আমাদের পূর্বপুরুষরা কি ধরনের রীতিনীতি অভ্যস্ত ছিলেন এবং পরবর্তীতে আমরা কি ধরনের রীতিনীতি হচ্ছে পালন করছি, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের পড়তে হবে। এরপরে আমরা চলে যাই, সেটা হচ্ছে গুপ্ত সমিতির প্রভাব মুখোশ, এগুলো আমরা পড়ছিলাম। আমরা পড়ে হচ্ছে নিগ্রো শিল্পকলা বলতে কি বুঝো। নিগ্রো শিল্পকলার ইতিহাসে পশ্চিম ও মধ্য আফ্রিকার গুরুত্ব সবচেয়ে বেশি। প্রকৃত নিগ্রো বলতে বোঝায় যারা পশ্চিম আফ্রিকার গিনি উপকূলে ও তার পশ্চাৎ প্রদেশে সেনেগাল নদী থেকে ব্রিটিশ ক্যামেরুন পর্যন্ত বিস্তৃত অঞ্চলের মধ্যে বাস করে। তাহলে নির্দিষ্ট একটা অঞ্চলের কথা এখানে বলা হচ্ছে এবং নির্দিষ্ট অঞ্চলে আহ আসলে যে সকল জনসমষ্টি বসবাস করতেছে এবং ওই সকল জনগোষ্ঠী যে যে ধরনের শিল্পকলা গুলা তৈরি করছে বা যে যে শিল্পকলা তাদের সংস্কৃতির সাথে মিলে আছে, সেই গুলোকেই আসলে নিগ্রো শিল্পকলা বলে। তো তারা সাধারণত কি কি ধরনের শিল্পকলা তৈরি করতেছে বা তাদের জীবনের যে বৈশিষ্ট্য সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে যে তারা এই নিগ্রো যারা আছে তারা আমরা জানি গঠনগত থেকে তারা হাইটে দীর্ঘকায় হয় বা উচ্চতায় দীর্ঘকায়, তাদের গায়ের রং স্বাভাবিকভাবে আমরা জানি যে কালো হয়। আহ ললাটে মুখ, ঠিক আছে, পুরু ঠোঁট, চামড়া ও চ্যাপ্টানা, তারপরে কোঁকড়ানো চোখ, এই বৈশিষ্ট্যগুলো আমরা সাধারণত তাদের মধ্যে দেখি। তো সাধারণভাবে সুদান নিগ্রো বলে পরিচিত। ঠিক আছে, তবে নিগ্রোদের মধ্যে আকারগত যে বৈচিত্র্য আছে, যেমন সেনেগাল সাভানার অধিবাসীদের রং ঘন কালো, কিন্তু তার পূর্ব দিকে মালি অঞ্চলের অধিবাসীদের রং এত কালো নয় এবং শৈল পান। তো এগুলা গঠনগত এই সকল বিষয়গুলোর মধ্যে আমরা দেখতে পারি যে গঠনগত বিষয়ে বেশ কিছু পার্থক্য আছে। ঠিক আছে, এবং পার্থক্য গুলোর ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো আহ, পাশাপাশি এলাকার বা পাশাপাশি দেশের মানুষের আকারগত বা গঠনগত বিষয়ে পার্থক্য আছে, আবার কালোর মধ্যেও ডিফারেন্স আছে। কোনো কোনো এলাকার মানুষজন খুবই, যেমন নিগ্রো শিল্পকলায় আমরা পড়লাম যে নিগ্রো যারা আছে তারা অনেক বেশি কালো বা গায়ের রং তাদের কালো এবং পুরো ঠোঁট চ্যাপ্টা নাক এবং কোঁকড়ানো চুল, এই বিষয়গুলো। আবার অপরদিকে যারা হচ্ছে যে মালি অঞ্চলের অধিবাসী তারা আবার এত কালো নয় এবং গঠনগত দিক থেকেও তারা একটু শারীরিক গঠনগত দিক থেকেও পাতলা। তো নিগ্রোদের ভেতরে বিভিন্ন জাতির মিশ্রণ হয়েছে এবং তাদের মধ্যে মোটামুটি কঙ্গো অঞ্চলের নিগ্রোরা হ্যামেটিক জাতির সংমিশ্রণে মিশ্রণে তৈরি মানে তৈরি হয়েছে বলছি, মানে তারা গঠনগত থেকে এই বিষয়গুলা লক্ষ্য করা যায় হ্যামেটিক জাতির মিশ্রণ। তো আফ্রিকার উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকের বন বেশি গভীর নয় এবং ওই পথে আরব থেকে হ্যামেটিক জাতির মানুষজনরা কিন্তু আফ্রিকাতে আসে এবং খ্রিস্ট জন্মের কয়েক শতাব্দীর পূর্ব থেকে তারা বিভিন্ন সময় দলে দলে এসেছিল এবং হ্যামেটিক জাতির মানুষ ক্রমে ক্রমে পশ্চিম এবং মধ্য আফ্রিকায় ছড়িয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে একই অবস্থানে কেউই ছিল না, তারা ভিন্ন ভিন্ন অবস্থানে অবস্থান করতো এবং অবস্থান ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করার পরে তারা একটা নির্দিষ্ট সময়কালের কথা বলা হচ্ছে খ্রিস্ট জন্মের কয়েক শতাব্দী পূর্ব থেকে তারা বিভিন্ন দলে দলে এসেছে এবং হ্যামিটিক জাতির যারা মানুষ ছিল তারা ক্রমে পশ্চিম এবং মধ্য আফ্রিকার মধ্যে নিজেদের জাতি বিস্তার করেছে এবং ছড়িয়ে পড়েছে। তো আদিম মানুষের আবাসগৃহ কোথায় কিভাবে তৈরি হয়েছিল। তো সাম্প্রতিক কালের আবিষ্কার থেকে জানা যায় যে
আহ মোটামুটি প্রশ্ন হচ্ছে যে আদিম মানুষের আবাসগৃহ কোথায় কিভাবে তৈরি হয়েছিল। তো সাম্প্রতিক কালের আবিষ্কার থেকে জানা যায় যে প্রায় 4 লক্ষ বছর আগে মানুষ কুটির তৈরি করেছিল। মোটামুটি বাড়ি না, এটা একটা কুটির। কুটির বলতে বোঝায় যে এক পুরা বাড়িতে কোনো স্পেসিফিক ঘর থাকে না, একটাই ঘর থাকে, শুধুমাত্র চারিদিকে বেড়া দেওয়ার মতো অবস্থা এবং মাথার উপরে বা ছাদ তো তখন ছিল না, তখন বিভিন্ন গাছপালা পাতা লতা দিয়ে ঘিরে দেওয়া হতো। ভূমধ্যসাগরের তীরে নিচের কাছে এক জায়গায় যে কর্মকাণ্ডের ফলে আবিষ্কৃত হয়েছে যে আফ্রিকা থেকে আগত হোমো ইরেক্টাস মানুষেরা এই কুটির ছাদের ভারকে বহন করার জন্য, অর্থাৎ তারা যে বাড়িঘর করছে বা তারা যে কুটিরটা তৈরি করেছে করার জন্য সম্ভবত তারা কাঠের খুঁটি ব্যবহার করেছে এবং এই কাঠের খুঁটির মাঝখানে ছিল চুল্লি। তো বলিয়ারির উপরে যে কুঠিগুলো ছিল বা বালিয়াড়ির উপরে যে কুঠিগুলো তাদের তাদের প্ল্যান কতকটা লম্বাটে উপবৃত্তের মতো, এবং গাছের ডাল কেটে ও কুঠি তৈরি করা হতো এবং তা যেন ভেঙে না পড়ে সেজন্য ধারে ধারে বসানো হতো পাথর। অর্থাৎ ভারসাম্য বজায় রাখার জন্য তারা ওই কুটির চারি সাইড দিয়ে মোটামুটি পাথর বসিয়ে দিত, কারণ অনেক সময় অনেক প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, অনেক সময় অনেক জোরে বাতাস হতে পারে বা বিভিন্ন ঝড় বৃষ্টি হতে পারে, যার কারণে তারা কুটিরের পাশে ভারী ভারী পাথর দিয়ে তাদের অবস্থানটাকে শক্তপোক্ত করত। এরপরে আমরা চলে যাচ্ছি যে এখানে লোক সংস্কৃতির একটা কোশ্চিন আছে, সেটা হচ্ছে লোক সংস্কৃতি কয় ভাগে ভাগ করা হয়েছে। এটা তো লোক সংস্কৃতিকে মোটামুটি 6 ভাগে ভাগ করা হয়েছে, যথা বাক কেন্দ্রিক, বস্তু কেন্দ্রিক, লোকাচার, ক্রিয়া কেন্দ্রিক, লিখন কেন্দ্রিক, নান্দনিক, শিল্পকলা কেন্দ্রিক, এই 6টা ভাগে ভাগ করা হয়েছে। তো স্বাভাবিকভাবে বাক কেন্দ্রিক বলতে আমরা বোঝাই যে আমাদের বিভিন্ন কথা, বিভিন্ন গান, বিভিন্ন সুরের যে বিষয়গুলো সেগুলা। তো এর মধ্যে বাক কেন্দ্রিক লোক সংস্কৃতির মধ্যে গম্ভীরা, জারি, সারি, ভাটিয়ালি ইত্যাদি গান ও লোক সাহিত্য গুলো অন্তর্ভুক্ত। অর্থাৎ লোক মুখে মুখে প্রচলিত যে সাহিত্যগুলো ছিল সেগুলো এবং বংশ পরম্পরায় মানুষের কথার মাধ্যমে প্রচার ও প্রসার পায় এই ধরনের বিষয়গুলো। এরপরে আছে বস্তু কেন্দ্রিক। বস্তু কেন্দ্রিকের মধ্যে আমরা পাই ঘর বাড়ি, তৈজসপত্র, কাঁথা এসব। আবার তো এখানে ঘর বাড়ি, তৈজসপত্র, কাঁথা এর মধ্যে শুদ্ধ হচ্ছে ঘর বাড়ি বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন ধরনের ঘর বাড়ি, যেমন আমরা গ্রামের দিকে দেখি যে মাটির বাড়ি করছে, উপরে টিনের চালা দিচ্ছে বা টাইল বলে, একটা টাইলস না টাইল বলে, এরকম চালা দেয়। আবার তৈজসপত্র বলতে বলতে আমরা বুঝি মৃৎশিল্পের যে সকল তৈজসপত্র, এছাড়া বিভিন্ন উপাদানের বা বিভিন্ন আহ, উপকরণ দিয়ে তৈরি বিভিন্ন তৈজসপত্র হতে পারে। আবার কাঁথা বলতে আমরা নকশি কাঁথা বুঝি। ঠিক আছে, আবার যারা যারা গ্রামে অবসর সময়ে কাঁথাগুলো তৈরি করছে সেখানে তাদের সুখ দুঃখের কাহিনী বা গল্পগুলো তারা ফুটিয়ে তুলতেছে। এরপরে আমরা চাই লোকাচারে। তো বিশ্বাস এবং আচার অনুষ্ঠান কেন্দ্রিক যে সকল আচার অনুষ্ঠান উৎসব কেন্দ্রিক আছে বিষয়গুলো সেগুলো, যেমন বৈশাখী মেলা, নবান্ন, জন্মাষ্টমী, রথযাত্রা, এই সকল বিষয়। এগুলা হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের, মুসলমান ধর্মের স্পেসিফিক মানুষজন কিন্তু এখানে অংশগ্রহণ করে না। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই অনুষ্ঠানগুলোকে সকলে অবস্থান করে এবং উপভোগ করে। এরপরে ক্রীড়া কেন্দ্রিক যে বিষয়, অর্থাৎ ছোটবেলায় সকল গ্রাম্য খেলা, আমরা হচ্ছে গোস্ত চুরি, বউছি, তারপরে খাইন, এই ধরনের যে সকল খেলা আছে, এই ধরনের খেলাগুলো আসলে ক্রীড়া কেন্দ্রিক বিষয়, যেগুলো আমাদের সমাজে ছোটবেলায় আমরা গ্রামে এই ধরনের খেলাগুলো খেলেছি বা দেখেছি। এরপর লিখন কেন্দ্রিক। লিখন কেন্দ্রিকের মধ্যে যত রকমের চিত্রকলা ধরনের শিল্পকর্ম আছে সেগুলোকে বোঝায়, যেমন
আলপনা আছে, পটচিত্র আছে। ঠিক আছে, আলপনা গুলা ছিল আগেকার সময় আতপ চালকে গুঁড়া করে তার সাথে পানি মিশিয়ে সাদা রং তৈরি করতো, তারপরে সেটাকে বাড়ির মেঝেতে বা দেয়ালে আলপনা করতো। আবার পটচিত্র অর্থাৎ পট মানে হচ্ছে মাটি, চিত্র মানে তো আমরা জানি ছবি। তাহলে আমরা জানি যে মাটির গায়ে বা ছোট ছোট পটের গায়ে যে ধরনের চিত্রকর্মগুলো অঙ্কন করা হয় সেটাকে আমরা পটচিত্র বলে থাকি। এরপর আসি শেষের যে লোক সংস্কৃতি রয়েছে সেটাই, সেটা হচ্ছে নান্দনিক শিল্পকলা কেন্দ্রিক। নান্দনিক শিল্পকলা কেন্দ্রিক হচ্ছে যে শিল্পকলা গুলা বা যে শিল্প আহ কৌশল গুলা আমাদের সামনে উপস্থাপন করলে আমরা আনন্দিত হই বা আমাদের অনুভূতি ভালো অনুভূতি সৃষ্টি হয়, সেটার মধ্যে হচ্ছে কাঠি নৃত্য, নৃত্য আরতি, কীর্তন, এই বিষয়গুলো। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ওই যে কাঠি নৃত্য স্বাভাবিকভাবে উপজাতিরা যেমন গারো, খাসিয়া, মারমা, এদের ক্ষেত্রে দেখা যায়। আরবি নৃত্য হচ্ছে আলতাপ, এক ধরনের নৃত্যের কথা। এটা আগে, অনেক আগে গ্রামের দিকে হতো। আর আরেকটা হচ্ছে বলছে কীর্তন, এটা হচ্ছে হিন্দু ধর্মের বিভিন্ন তাদের মহাকাব্য যেমন রামায়ণ, তারপরে মহাভারতের বিভিন্ন কাহিনীগুলো নেচে নেচে আহ তারা বলে বা গানের মাধ্যমে এই কাহিনীগুলোকে তুলে ধরে। এই বিষয়গুলো আসলে নান্দনিক শিল্পকলা কেন্দ্রিক লোক সংস্কৃতি। এছাড়া আরো যে আমরা প্রশ্ন আছে সেটা হচ্ছে কারুশিল্পের ধারণা বলতে কি বুঝো বা কি বোঝায়। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে আসলে কারুশিল্প বলতে আমরা কি বুঝি। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে কারুশিল্প হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে যে আসলে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র বিভিন্ন কাজে ব্যবহার করছি, এর মধ্যে কিছু কিছু বিষয় আছে যে আমরা আমাদের শুধুমাত্র ব্যবহার করছি নিত্য প্রয়োজনীয় কাজ হিসাবে। আবার কিছু কিছু বিষয় আছে যে শুধুমাত্র ব্যবহার করছি তা না, এটা সৌন্দর্য বর্ধনেও কাজ করে। তো আমাদেরকে ঠিক করতে হবে যে আসলে আমরা প্রতিদিন যে অনেক রকম জিনিসপত্র বিভিন্ন কাজে ব্যবহার করি, এ সমস্ত ব্যবহার্য জিনিসের সৌন্দর্য আরোপের জন্য নানা ধরনের যে কারুকাজ করা হয় সেই সকল তৈজসপত্র বা সেই সকল শিল্পকর্মের উপরে, এসব ব্যবহার সামগ্রীকে মূলত আমরা কারুশিল্প বলি। তো আনুমানিক 20 থেকে 25 লাখ বছর আগে আদিম মানুষেরা ধারালো পাথরের হাতিয়ার তৈরি করতে শিখেছে, এবং এসব পাথরের অস্ত্র গাছের ডাল দিয়ে তৈরি বিভিন্ন কাঠের শাবল বা কাঠের লাঠি মানুষ প্রথম তাদের ব্যবহার্য হাতিয়ার হিসেবে ব্যবহার করা ছিল বা ব্যবহার করতো। তো হাতিয়ার গুলোর ওপর তারা আবার সুন্দর করে বিভিন্ন ছবি আঁকতো বা খোদাই করতো। এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য মূলত মানুষ বা যে কোনো শিল্পী কোনো জিনিসের উপর যখন খোদাই করছে বা আঁচড় কেটে বা কোনো উপায়ে বা কৌশলে বা পদ্ধতিতে বিভিন্ন ধরনের নকশা করছে এবং কোনো নির্দিষ্ট বেশ কিছু আকৃতি সেই নকশাগুলোর মাধ্যমে ফুটিয়ে তুলতেছে, সেটাই মূলত আমাদের কারুশিল্প বা কারুকার্য বা অলংকরণ। এখন আমরা বলতে পারি যে আদিম সময় মানুষজন যে আসলে তারা নিজেদের ব্যবহার্য যে সকল বিষয় ছিল সেগুলোতে তো তাদের কারুকাজ করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। তাদের কি ছিল, তাদের বিষয়টা ছিল এরকম যে তারা তাদের প্রয়োজনটা মেটালেই কিন্তু ফুরায় গেল, তাদের এক্সট্রা করে তো সেগুলোর উপর নকশা করার প্রয়োজন ছিল না। কিন্তু গতদিনের আমরা একটা প্রশ্নে পড়েছি যে আহ যে সকল প্রাগৈতিহাসিক বা আদি মানুষ আছে তারা কিন্তু তাদের যে কাজগুলো করেছে তারা শুধুমাত্র তাদের
প্রয়োজন মেটানোর জন্য সে কাজগুলা করেনি। তাদের মধ্যে তার নির্দিষ্ট বেশ কিছু প্রমাণ আমরা পেয়েছি। সেটা কিন্তু আবিষ্কারের পরেই কিন্তু আমরা দেখেছি যে তারা যে শিল্পমনা ছিল সেটা তাদের বিভিন্ন শিল্পকর্ম, যেমন গুহা চিত্রের আমরা দেখেছি, আবার বিভিন্ন ভাস্কর্য তৈরির ক্ষেত্রে আমরা দেখেছি। সেগুলো থেকে কিন্তু আমরা দেখে তাদের শিল্পমনা বা শিল্পের প্রতি যে আগ্রহ সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। তো সেটা কিন্তু আমাদের প্রাচীন, যেমন 20-25 লাখ বছর আগে কিন্তু আদিম মানুষদের থেকে আমরা ধারণা কিন্তু পেয়ে গেছি। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের কারুশিল্পের ধারণা। তো আমরা বুঝলাম যে একটা সাধারণ জিনিসকে যখন আপনি নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন এবং সে সাধারণ জিনিসটাকে যখন আপনি অসাধারণ করে গড়ে তোলার চেষ্টা করবেন, তখনই সেটা কারুশিল্পের অন্তর্ভুক্ত একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো এখান থেকে আসলে আমরা কারুশিল্পের ধারণাটা পেয়েছি, অর্থাৎ আদিম যুগে 20-25 বছর, 20-25 লাখ বছর আগে। তো কারুশিল্পের বিষয়গুলো আসলে কারুশিল্প যে বিষয়টা আছে সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে আসলে সাধারণ জিনিসের উপরে যখন আমরা কোনো নকশা বা রিলিফ ওয়ার্ক হতে পারে, বা সেটা বিভিন্ন আকৃতির হতে পারে, বা আঁচড় কেটে বা বিভিন্ন উপায়ে বা পদ্ধতিতে নকশা করে সেটাকে নির্দিষ্ট নকশায় ফুটিয়ে তোলার বিষয়টাই মূলত কারুশিল্পের বিষয়। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে পটচিত্রের বৈশিষ্ট্য কি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে পট শব্দের অর্থ কি। ঠিক আছে? পট শব্দের অর্থ হচ্ছে কাপড়, এবং চিত্র শব্দের অর্থ হচ্ছে ছবি অঙ্কন বা চিত্র অঙ্কন বা ছবি আঁকা যায়, বা কোনো নকশাকে ফুটিয়ে তোলা। তো পট এক ধরনের চিত্রশিল্প। তো পুঁথি, ঢাকনা বা প্রচ্ছদ হিসাবে ব্যবহৃত কাঠের ফলকের উপরে অঙ্কিত হয়। তো এটা হচ্ছে মাধ্যম বিশেষে বিভিন্ন মাধ্যমের উপরে বা বিভিন্ন চিত্র পরিতলের উপরে আসলে পটচিত্রের বিষয়টা অঙ্কন করা হয়। কখনো কখনো সেটাতে কাঠের উপরে আঁকানো হচ্ছে, আবার কখনো কখনো সেটা কাপড়ের উপরে আঁকানো হচ্ছে। ঠিক আছে? যেমন আমরা পটচিত্র কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে, আমাদের যে শিল্পী ছিলেন কামরুল হাসান, তিনি নিজেকে পটুয়া বলে দাবি করতেন। তিনি কিন্তু কাপড়ের ওপরে তার পটচিত্রগুলো অঙ্কন করেছেন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে বৈশিষ্ট্য হিসেবে বলা হচ্ছে যে কাঠের ফলকের উপরে অঙ্কিত চিত্র। ঠিক আছে? তো এখানে বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1600 শতকে পটচিত্রে ভেষজ ও খনিজ রঙের মিশ্রণ দেখতে পাওয়া যেত। অর্থাৎ 1600 শতক, অর্থাৎ কত কত বছর আগে এই বিষয়গুলো। তখন তো উন্নত প্রযুক্তি বা উন্নত কেমিক্যাল বা রং ছিল না, যার কারণে মানুষ কিন্তু পটচিত্রে কি ব্যবহার করতো, ভেষজ বা খনিজ রং। ভেষজ বলতে বোঝাচ্ছে বিভিন্ন ফুল লতা পাতার রস। ঠিক আছে? আবার ফুল ফল লতা পাতার রস। আবার খনিজ রং বলতে বোঝানো হচ্ছে যে আহ চীনা মাটি, তারপরে হচ্ছে যে বিভিন্ন হচ্ছে সিঁদুর, কয়লা, এগুলো। তো এখান থেকে মোটামুটি আমরা বুঝতে পারি যে আদি মানব বা প্রাগৈতিহাসিকদের যারা, যে সময় যে যারা বসবাস করতেন, বা নব্যপ্রস্তর যুগ, প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগে যারা বসবাস করতেন, তারা কিন্তু শিল্পের ধারণাগুলো পরিষ্কারভাবে দিয়েছেন। এবং তাদের এই পরিষ্কারভাবে শিল্পের ধারণা দেওয়ার ফলে শুধুমাত্র বর্তমান যুগে আমাদের উপকরণ গুলা চেঞ্জ হয়েছে, করণ কৌশল ও পদ্ধতি গুলো বদলাইছে, তাছাড়া কিন্তু তেমন কিছুই বদলায়নি। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এখানে পটচিত্রের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি বেশ কিছু বিষয়। সেটা হচ্ছে রঙের মিশ্রণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেই সময় ভেষজ এবং খনিজ রং ব্যবহার করা হয়েছে। আবার
রং হিসাবে তারা উজ্জ্বল লাল রং এবং পশ্চাৎপটে বিন্যস্ত থাকে এই ধরনের রঙও ব্যবহার করেছে, এবং পটচিত্রের বাস্তব ধর্মে প্রভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা রিয়েলিস্টিক লাইফে আমাদের বিভিন্ন কার্যক্রম কিভাবে করছি এবং আমাদের জীবনযাপনের ফলে যে সকল কাজের মধ্যে নিজেদেরকে রাখছি, যেমন আহ জেলে মাছ ধরতেছে, তারপরে কামার কুমোরেরা তাদের নির্দিষ্ট কাজগুলা করছে, মৃৎশিল্পী মাটির তৈজসপত্র বানাচ্ছে। এই যে বিভিন্ন ধরনের কাজের মধ্যে কর্মজীবী মানুষরা আছে, সেই সকল বাস্তবসম্মত ছবিগুলো প্রতিফলন কিন্তু এই পটচিত্রের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সেটা কাঠের গায়ে হতে পারে বা কাপড়ের গায়েও হতে পারে। এরপরে আমরা নেক্সট পয়েন্টে দেখি যে সপ্তদশ শতাব্দীতে উজ্জ্বল সমতল বর্ণের দ্বিমাত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রথমে মানুষ তো ছবি যারা আঁকাতো তারা মোটামুটি দেহাবয়ব বা বস্তুর যে গঠন প্রণালী সেটা দেখে তারা ছবি আঁকাতো। পরবর্তীতে তারা দ্বিমাত্রিক বিষয়টাকে তুলে আনে এবং আরো পরে আধুনিক যুগে বা আরো পরে তারা ত্রিমাত্রিকতার বিষয়টা নিয়ে আসে, অর্থাৎ দ্বিমাত্রিক চিত্র পরিচয়ে ত্রিমাত্রিক বিষয়টা নিয়ে আসে। এখন প্রশ্ন হতে পারে দ্বিমাত্রিকতা কি আর ত্রিমাত্রিকতা কি। যার দুইটি মাত্রা আছে বা যে শিল্পকর্মের দুইটি মাত্রা আছে তাকে দ্বিমাত্রিক শিল্পকলা বলে, এবং যার তিনটি মাত্রা আছে তাকে ত্রিমাত্রিক শিল্পকলা বলে। তো দ্বিমাত্রিক শিল্পকলাতে যে দুইটা মাত্রা সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, আর ত্রিমাত্রিক শিল্পকলার মধ্যে পড়ে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং বেগ। তাহলে আমরা বুঝতে পারি যে এই যে বিষয়গুলো আছে সেখানে শুধুমাত্র দ্বিমাত্রিকতার বিষয়টা উল্লেখ করা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। আরো দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে ভারতীয় মধ্যযুগীয় পটচিত্রে তির্যক রেখা অনুসরণ করেছিল। ঠিক আছে। আর শেষ পয়েন্টটা হচ্ছে অষ্টাদশ শতকের শেষ পর্যায়ে বাংলার লোকায়ত পটচিত্রের বৈশিষ্ট্য প্রকট হয়ে উঠেছে। তো বাংলার লোকায়ত পটচিত্রের বিষয়গুলো প্রকট হয়ে উঠেছে, অর্থাৎ বাংলার লোক সমাজে বা গ্রামীণ সমাজে যে বিষয়গুলো ছিল, ওই যে বললাম নিত্য নতুন বা নিত্য দৈনন্দিন জীবনের যে সকল বিষয় সেগুলো, এই ঘটনাগুলো এবং প্রতিদিনের বাস্তবসম্মত বিষয়গুলাই আসলে ফুটে উঠতো বিভিন্ন পটচিত্রে। তো এই হচ্ছে আজকে আমাদের প্রশ্ন। তো আজকে কোশ্চিন গুলা নিয়ে কারো কোনো সমস্যা আছে বা বুঝি না এরকম কোনো বিষয় থাকলে বলেন।